প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মাল্টিপল মায়োলোমা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মাহবুবা শারমিন 1983 সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD, PhD, MSS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, মাল্টিপল মায়োলোমা বলতে কি বোঝায়? মাল্টিপল মায়োলোমা এক ধরনের ব্লাড ক্যান্সার, রেয়ার একটি ডিজিজ, কিন্তু আমরা নাওয়াডেজ অনেক পেশেন্টই পাচ্ছি। মেইনলি এটি মাল্টিপল মায়োলোমা শ্বেত রক্তকণিকা থেকে আসে। প্লাজমা সেল WBCর একটি উপাদান। যখন আমাদের দেহে WBC বা প্লাজমা সেলের এক্সেসিভ প্রলিফারেশন হয় তখন আমরা তাকে মাল্টিপল মায়োলোমা বলি। মাল্টিপল মায়োলোমা কোন বয়স থেকে শুরু হয়ে থাকে? মেইনলি হলো এল্ডারলি এজের ডিজিজ। আফটার 40 ইয়ার্সে এটি হলো আমাদের দেশে পাওয়া যায়, বা ওয়ার্ল্ড ওয়াইড মাল্টিপল মায়োলোমা আফটার 40 এজেই কমন। লক্ষণ উপসর্গ এই মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে দেখা দেয় কিনা? মাল্টিপল মায়োলোমা যেহেতু প্লাজমা সেল থেকে আসে, প্লাজমা সেল এক ধরনের অসুস্থ প্রোটিন বা প্যারাপ্রোটিন তৈরি করে। এই প্যারাপ্রোটিন যখন বিভিন্ন বোনসে ডিপোজিট হয়, বোনস বা কিডনি যে ছাকনি, ওই সব জায়গায় যখন ডিপোজিট হয় তখন বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিনগুলো সাইটোকাইন রিলিজ করে। এর ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। তার মধ্যে কমন হলো বোন পেইন, তারপরে দেখা যায় যে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ, বিভিন্ন ধরনের ইনফেকশন নিয়ে আসতে পারে, যেমন ফিভার, গলা ব্যথা, তারপরে কাশি, চেস্ট ইনফেকশন। বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তখন আমাদের মাথায় আসতে পারে যে এটা মাল্টিপল মায়োলোমা হতে পারে যদি ওই এজেড পেশেন্ট হয়, বোন পেন আর ফিভার, ইনফেকশন, রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসে। আর যেটা কমনলি দেখা যায় যে প্রন টু ফ্র্যাকচার। মাল্টিপল মায়োলোমা পেশেন্টগুলোর বোনসগুলো অনেক নরম হয়ে যায়, যে ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, ইজিলি ভেঙে যায়। এই কারণেই আর রেনাল ফেলিয়ার, তারপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের আরও উপসর্গ যেমন রক্ত স্বল্পতা। অনেক সময় দেখা যায় মাল্টিপল মায়োলোমার পেশেন্টগুলো বিভিন্ন ধরনের লাল লাল পিটেকি, পারপোড়া নিয়ে আসে, বা বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আর হলে হাইপার ভিসকোসিটির ফিচার, যেমন মাল্টিপল মায়োলোমা হলে প্লাজমা সেল প্রলিফারেশন হয়ে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়। এর ফলে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। তার মধ্যে কমন হলো কনফিউশন, মেমোরি লস, তারপরে মাথা ব্যথা। এইসব উপসর্গ নিয়েও আমাদের কাছে আসতে পারে। মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে জ্বরের ধরনটি কেমন হয়ে থাকে? মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে জ্বরের ধরন এই যে হাই গ্রেড ফিভার না, কিন্তু ধরেন লো গ্রেড ফিভার, তারপরে বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য ফিভার, রিকারেন্ট ফিভার নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। বোন পেন, ফ্র্যাকচার, ইনফেকশন, তারপর রক্ত স্বল্পতা, WBC কাউন্ট অনেক সময় কমে যায়। এই কারণে ভাইরাল ইনফেকশন নিয়েও আসতে পারে, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ফাঙ্গাল ইনফেকশন নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। কি কারণে হচ্ছে মাল্টিপল মায়োলোমা? মাল্টিপল মায়োলোমা হলো এক ধরনের নিওপ্লাস্টিক ক্যান্সারাস প্রলিফারেশন অফ প্লাজমা সেল। মানে এটা এক ধরনের ক্যান্সার, হ্যাঁ, মানে ব্লাডের একটি ক্যান্সার, যেটা বিভিন্ন ধরনের কজের মধ্যে কমন কজ হলো জেনেটিক কজও আছে, আবার আয়োনাইজিং রেডিয়েশন, তারপরে কেমিক্যাল রেডিয়েশন, কেমিক্যাল এক্সপোজার। তারপরে যেমন আমাদের আগে মাল্টিপল মায়োলোমা আমরা পেতাম যে আফটার 40 ইয়ার্স, কিন্তু এখন আমাদের এই যে খাদ্যের ভেজাল, রেডিয়েশন, রং, কেমিক্যাল কসমেটিক্স, এইসব কারণে অনেক সময় যারা এইসব অকুপেশনটা আমাদের মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আয়োনাইজিং রেডিয়েশন, তারপরে কসমেটিক, শু, তারপরে রঙের কারখানায় যারা কাজ করে,
তাদের কিন্তু এই রোগটি হলো বেশি হয়। ম্যাডাম, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? আমাদের যখন দেখা যাচ্ছে একজন বয়স্ক মানুষ বারবার রিকারেন্ট ফিভার হচ্ছে, বোন পেন, তারপরে দেখা যায় আরও যে প্রন টু ফ্র্যাকচার, সহজে হাঁটতে গেলে মানে কোনো কারণ নাই স্পন্টেনিয়াস ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, পেশেন্টের কোনো সিমটম নাই, হঠাৎ করে হাঁটছে একটু পড়ে গেল, যে কোনো কারণে পড়ে গেলে দেখি যে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। আর অনেক সময় দেখা যায় যে একজন পেশেন্ট তার রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, মানে অ্যানিমিয়া হচ্ছে আমরা এত ট্রিটমেন্ট দিচ্ছি, ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি, কিন্তু অ্যানিমিয়ার কজ আমরা কারণ খুঁজে পাচ্ছি না, তখন আমাদের মাল্টিপল মাইলোমাটা মাথায় রাখতে হবে। আর রেনাল ফেইলিয়ার, আমরা অনেক পেশেন্ট পাই যে রেনাল ফেইলিয়ার, বোন পেন, অ্যানিমিয়া, কিন্তু মাল্টিপল মাইলোমা কজটা তখন আমাদের এক্সক্লুড করতে হবে। আর দেখা যায় যে অনেক দিন ধরে অনেক পেশেন্টের ব্যাক পেন, কিন্তু আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখন আমাদের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে মাল্টিপল মাইলোমা আসবে। পুরুষ এবং নারী কাদের মধ্যে মাল্টিপল মাইলোমা বেশি দেখা যায়? মাল্টিপল মাইলোমা মেনলি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কিন্তু ফিমেলদেরও হয়, যে হয় না তা না, কিন্তু মেল প্রিডমিনেন্স। চিকিৎসকের শরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে তার মাল্টিপল মাইলোমা হয়েছে? মাল্টিপল মাইলোমা যে কোনো একজন ডক্টর বা জিপি প্র্যাকটিশনার যদি এই এজে আমাদের ফার্স্টে সিবিসি দেখব, কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যখন দেখব হিমোগ্লোবিন কম কিন্তু হাই ইএসআর এর ডিডির মধ্যে কিন্তু মাল্টিপল মাইলোমা আছে। এখন আমাদের যখন হিমোগ্লোবিন কম, হাই ইএসআর, তখনই আমাদের মাথায় আসবে যে এটি মাল্টিপল মাইলোমা হতে পারে। আর অনেক সময় মাল্টিপল মাইলোমা হলে বাইসাইটোপেনিয়া, মানে ডাব্লিউবিসি কাউন্ট কম থাকে বা প্লেটলেট কাউন্টও কম থাকে, প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে। আর পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখা যায় যে ওই এক্সেসিভ প্রলিফারেশন অফ প্লাজমা সেলস, অনেক সময় দেখা যায় যে সিবিসিতেও পাওয়া যায় যে প্লাজমা সেল সিবিসিতে চলে আসে। আর আমরা করতে পারি সেরাম প্রোটিন ইলেকট্রোফরেসিস, যেটা নন ইনভেসিভ টেস্ট, ওটা করলে আমরা যখন দেখব যে মনোক্লোনাল ব্যান্ড, মানে এক ধরনের মনোক্লোনাল ব্যান্ড থাকবে, এটা তো মাল্টিপল মাইলোমা তো এক ধরনের মনোক্লোনাল ইমিউনোগ্লোবিউলিন প্রলিফারেশন হয়, যখন এই মনোক্লোনাল গ্যামোপ্যাথি থাকবে তখন আমরা আমাদের সাসপিশনটা আরও কনফার্ম হবে যে এটা মাল্টিপল মাইলোমা হতে পারে। তখন আমরা ক্লোনালিটি প্রুভ করার জন্য বোন ম্যারো এক্সামিনেশন, এর সাথে ক্লোনালিটি প্রুভ করার জন্য আমরা ফ্লো সাইটোমেট্রি করি, তারপরে লাইট চেন এসে, আর বিভিন্ন ধরনের প্রগনোসিস দেখার জন্য আমরা সাইটোজেনেটিক্স আরও বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট করে থাকি। পরীক্ষায় নিশ্চিত হবার পর কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরে আমাদের স্টেজিং করি। আসলে স্টেজিং না করে তো মাল্টিপল মাইলোমা আমাদের কাউন্সেলিং এর আগে স্টেজটা কনফার্ম করতে হবে। আইএসএস স্টেজিং আছে, আরআইএসএস স্টেজিং, ওই স্টেজিং অনুসারে আমরা হলো বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। যে এটি ধরনের ব্লাড ক্যান্সার, কিন্তু এটি হলো ইনকিউরেবল ডিজিজ, মানে এই রোগটি চিকিৎসা করলে একদম সুস্থ হয়ে যাবে তা না, কিন্তু রোগটি নিয়ন্ত্রণে থাকবে। তার যে শরীরে ব্যথা, তারপর বোন পেন, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে, তো রক্ত কমে যাচ্ছে, কিন্তু আমরা যে ফার্দার ট্রিটমেন্ট দিব, এই ট্রিটমেন্ট দিলে উনি হলো ভালো সুস্থ থাকতে পারবে। চিকিৎসা পদ্ধতির বিষয়টি মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কেমন? চিকিৎসা পদ্ধতির মধ্যে আমাদের সাপোর্টিভ অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যখন আমরা দেখি যে পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা প্লেটলেট কমে যাচ্ছে, তখন আমরা পেশেন্টকে ওই ধরনের কম্পোনেন্ট থেরাপি দিয়ে থাকি। আর যে রিকারেন্ট ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দেই, আবার অনেক সময় ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়ে থাকে। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমাদের স্টেজিং অনুসারে কিমোথেরাপি আছে, তারপরে রেডিওথেরাপি, বোন পেন, ফ্র্যাকচার, এগুলো কমানোর জন্য আমরা টার্গেটেড থেরাপি ইউজ করে থাকি। আর লেটেস্ট ট্রিটমেন্ট হিসেবে আমাদের দেশে ইনভেরিয়েবলি হচ্ছে অটোলগাস স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন। এটি মাল্টিপল মাইলোমার একটি স্পেসিফিক ট্রিটমেন্ট। কোন পদ্ধতি আসলে বেশি জনপ্রিয়, বা সুরক্ষার বিষয়টি যদি বলি কোন পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব? এখন সুরক্ষার জন্য বা স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হলো টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি আমাদের দেশে অ্যাভেলেবেল, বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশেই হয়, যেমন বটিজুমিব দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আর এর সাথে আছে ইমিউনোমডুলেটর ড্রাগ, মানে ওরাল ড্রাগ,
এই দুইটা ট্রিটমেন্ট দিলেই হলো পেশেন্ট সুস্থ থাকে। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে স্টেম সেল ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন, সেটি করার পর আসলে একেবারে ভালো হয়ে যায় কিনা বা পূর্বের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিনা? ফার্স্টে কিন্তু আমি বলে নিয়েছি যে মাল্টিপল মাইলোমা ইজ আ ইনকিউরেবল ডিজিজ, মানে এটা কখনোই সম্পূর্ণ সুস্থ হবে না। কিন্তু মাল্টিপল মাইলোমা ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হলো ট্রান্সপ্লান্ট এলিজিবল আর ট্রান্সপ্লান্ট ইনএলিজিবল, মানে যারা ট্রান্সপ্লান্ট করতে পারবে, কারণ আমাদের তো ট্রান্সপ্লান্ট অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, পেশেন্টের স্টেজিং, কস্ট ইফেক্টিভনেস এর উপর ডিপেন্ড করে পেশেন্টকে দুই ভাগে ভাগ করি, ট্রান্সপ্লান্ট এলিজিবল, ট্রান্সপ্লান্ট ইনএলিজিবল। যারা ট্রান্সপ্লান্ট করতে পারবে তাদের আমরা ওই ধরনের কিমোথেরাপি দিয়ে কাউন্সেলিং করে পেশেন্টকে তারপরে অটোলোগাস ট্রান্সপ্লান্ট করি। অটোলোগাস ট্রান্সপ্লান্ট আমাদের দেশেই হয়, আমাদের দেশে যেমন সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজ, তারপরে হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর বিভিন্ন প্রাইভেট মেডিকেলে এই অটোলোগাস ট্রান্সপ্লান্টই হয়ে থাকে। অটোলোগাস ট্রান্সপ্লান্ট হয়ে করার পরে পেশেন্ট মোটামুটি সুস্থ থাকতে পারে। এখন তারপরে যদি আবার বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায় তখন আবার অটোলোগাস ট্রান্সপ্লান্ট করারও সুযোগ আছে এই ক্ষেত্রে। আর ট্রান্সপ্লান্ট ইনএলিজিবল যেসব পেশেন্ট, মানে যারা ট্রান্সপ্লান্ট করতে পারবে না, তাদের ক্ষেত্রে এই কিমোথেরাপির মাধ্যমে বা ওরাল কেমোথেরাপির মাধ্যমে পেশেন্ট সুস্থ জীবনযাপন করতে পারে। যাদের ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সফলতার হারটি কেমন দেখছেন? সফলতার হার মোটামুটি 60 to 70% পেশেন্ট সুস্থ থাকে। ট্রান্সপ্লান্ট করার পরবর্তী সময় তাদের আসলে কি কি জীবনযাপনের ক্ষেত্রে মেনে চলতে হয় বা সতর্কতার কোন কোন বিষয় রয়েছে? ট্রান্সপ্লান্ট করার পরে পেশেন্টের তো আসলে মাল্টিপল মাইলোমার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। মেনলি হলো পেশেন্টের যে ফ্র্যাকচার, তারপরে রিকারেন্ট ইনফেকশন, এনিমিয়া, এইসব কমপ্লিকেশনসগুলো হলো রেনাল ফেলিয়ার, এইসব কমপ্লিকেশনগুলো হলো পেশেন্টের হয় না। পেশেন্ট মোটামুটি নর্মালি সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারে। তাদের ঘন ঘন ইনফেকশন বা ডক্টরের শরণাপন্ন কম হতে হয়, জাস্ট খালি ফলো আপে আসলেই হয়। আর আমরা কিছু এর সাথে ভ্যাকসিনেশন দিয়ে থাকি, ইমিউনোগ্লোবুলিন থেরাপিও দিয়ে থাকি, পেশেন্ট নর্মালি এই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মাল্টিপল মাইলোমার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাল্টিপল মাইলোমা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের সাধারণত কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপির সময় যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে এবং শরীর অনেক বেশি উইক হয়ে যায়। তো এই উইকনেস কাটানোর জন্য এই সময় প্রয়োজন হয় অনেক বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার। বিশেষ করে যখন কেমোথেরাপি চলবে তখন প্রত্যেক দিন একটি করে বাচ্চা মুরগি স্যুপ বা স্যুপ খাওয়াতে পারেন। এর পাশাপাশি যেটি ক্যান্সার প্রিভেন্ট করে, যেমন গাজরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই খাবারের লিস্টে রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি একটু টক জাতীয় খাবার খেতে পারেন, যেমন এই সময় প্রচুর অরুচি হয় এবং অনেকেই খাবার ঠিক মতো খেতে চায় না, তাই করলা দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন। যেমন লাল চালের ভাত বেশ উপকারী সাদা চালের ভাতের তুলনায়, এবং এর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে। আর যেহেতু এই সময় অরুচি হয়, মুখের অরুচি দূর করতে সাহায্য করে স্যুপ এবং যে কোনো প্রকারের ভর্তা। অবশ্যই এই সময় এই খাবারটি রাখবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন। বিশেষ করে এই সময় প্রয়োজন হয় 3.5 থেকে 4 লিটার পানি পান করার। এতে করে শরীর ডিটক্সিফাইং হয় এবং যেহেতু শরীর প্রচুর গরম থাকে এবং অনেক বেশি বিরক্ত বোধ কাজ করে, সেক্ষেত্রে যতটা সম্ভব গরম খাবার এই সময় এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন যে হালকা কুসুম গরম কোনো খাবার খেতে, অথবা যদি অতিরিক্ত গরম খাবার থাকে যেহেতু যতটা সম্ভব একটু ঠান্ডা করে তারপরে খেতে হবে। আর অবশ্যই কেমোথেরাপির সময় কোনো প্রকারের বাহিরের খাবার, ফাস্ট ফুড, তারপরে যে ধরনের রাস্তাঘাটের খাবার থাকে, রোগী যতই খেতে চাক না কেন এটা কিন্তু তাকে খেতে দেওয়া যাবে না। এতে করে হেলথের অনেক বেশি সমস্যা হতে পারে। এর পাশাপাশি অনেকেই আছেন মিষ্টি পছন্দ করেন। একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি ক্যান্সারের বন্ধু।
তাই চিনি বা মিষ্টিকে যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে, অতিরিক্ত লবণকে এড়িয়ে যেতে হবে এবং নিয়মিত ব্লাড টেস্ট করতে হবে। এবং ব্লাড টেস্টের পরে অনেকে দেখা যায় যে কেমোথেরাপির সময় আয়রন ডিফিসিয়েন্সি হয়ে যায়, সেক্ষেত্রে আয়রনযুক্ত খাবার খেতে হবে। প্রতিদিন একটি করে বেদানা খাবারের লিস্টে রাখবেন। আর বিশেষ করে হচ্ছে বিটরুটও রাখতে পারেন। বিটরুটের রস বা বেদানার রস হেলথের জন্য যেমন উপকারী, তেমন হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তার পাশাপাশি কচু শাক খাবারের লিস্টে রাখবেন। কচু শাকের সাথে অবশ্যই ভিটামিন সি, বিশেষ করে লেবু মিশিয়ে খেতে হবে, কারণ আয়রন দেহে অ্যাবজর্বেশনের জন্য অবশ্যই ভিটামিন সি এর প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এভাবে যদি আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন কেমোথেরাপির সময়, তাহলে ইনশাল্লাহ আপনার শরীর ভালো থাকবে ও সুস্থ থাকবে। মাল্টিপল মায়োলোমা রোগী যারা রয়েছেন, অনেকেই দেখা যায় চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না কিংবা সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসছেন না। পরবর্তী জীবনে আসলে কোন কোন সমস্যার সম্মুখীন তিনি হতে পারেন? মাল্টিপল মায়োলোমার মেইন কমপ্লিকেশন হলো যেমন রেনাল ফেলিয়ার, রিকারেন্ট ইনফেকশন। এখন মেইনলি যারা ডক্টরের শরণাপন্ন হচ্ছেন না তাদের হলো কিন্তু এই যে বোন পেন, সিভিয়ার বোন পেন, বোন ফ্র্যাকচার, তারপরে দেখা যায় যে ইনফেকশনেই হলো মর্টালিটি রেট অনেক বেশি। এই ইনফেকশন হয়েই আমাদের ম্যাক্সিমাম মাল্টিপল মায়োলোমা পেশেন্টরা মারা যায়। আর দেখা যায় এই রেনাল ফেলিয়ার একটি ওয়ান টাইপ অফ কমপ্লিকেশন। আর যেটা হতে পারে যে অনেক সময় দেখা যায় যে মাল্টিপল মায়োলোমার যে প্লাজমা সেলসগুলো তো স্কালে ডিপোজিট হয়, অস্টিওলাইটিক লেশন হয়, অস্টিওলাইটিক লেশন হয়ে হাড়গুলো ফোটা ফোটা হয়ে যায়। যে ভার্টিব্রা কলামে বোনগুলো ইনভলভ হয়ে যায়, পোকার মতো খাওয়া হয়ে যায়, তবে সিভিয়ার বোন পেন হয়। আর অনেক সময় দেখা যায় যে মাল্টিপল মায়োলোমার যে ক্যান্সারাস প্রলিফারেশন হয়ে স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়েও পেশেন্টের কিন্তু মর্টালিটি রেট আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।